সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এবং আদাব। তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা? তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে 2 জন হলো বর্তমানের আমলা, 2 জন হলো সাবেক আমলা, 2 জন ইউনূস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত 3রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরো একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায় এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ডক্টর ইউনূস মনে করে যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ, এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন ডক্টর খলিলকে নির্বাচিত করতে, এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন, এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন, এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন, তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন, এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন। এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন, তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায় বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন, তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম, যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শেয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে আমি বেশ কটি ভিডিও করেছি। আজকের ভিডিও তারই একটি ধারাবাহিকতা। সেটি হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের উপরে ভারতের প্রভাব, অথবা ভারতকে কতটা প্রয়োজন অথবা ভারতকে কতটা অপ্রয়োজন, জন্মে এবং মৃত্যুতে, উন্নয়নে এবং ধ্বংসে, বিনোদনে এবং শোকে। এর একটা ধারাবাহিক পর্যালোচনা আমাদের আসলে দরকার। কেন দরকার? আপনি দেখেন যে এই সূর্য থেকে আমাদের এই সৌরজগৎ সৃষ্টি, সূর্যকে কেন্দ্র করে। সৌরজগতের ছোট্ট একটা গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী নামক বাসগৃহটি। এই পৃথিবীর একটি ক্ষুদ্র অংশ হচ্ছে একটি চাঁদ, যার দূরত্ব পৃথিবী থেকে মাত্র 2,38,000 মাইল দূরে। খেয়াল করে দেখেন, পৃথিবী থেকে মাত্র 2,38,000 মাইল দূরে। আর যে সূর্য থেকে আমরা আলো তাপ পেয়ে এই পৃথিবীতে টিকে আছি মানুষ হিসেবে, প্রাণী হিসেবে, সেই সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। খেয়াল করে দেখেন, 9,30,00,000 মাইল দূরে হচ্ছে সূর্য, আর চাঁদ হচ্ছে মাত্র 2,38,000 মাইল দূরে। অথচ এই পৃথিবীর যে উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এই যে মহাসাগরগুলো রয়েছে, এই মহাসাগরের যে জোয়ার বাটা হয়, আমাদের যে পদ্মা, মেঘনা, যমুনা, মিসিসিপি, মৌসুরি, আপনি যদি বলেন ইয়াংশি কিয়াং, আপনি যদি বলেন সিন্ধু, গঙ্গা, এই সমস্ত নদীতে যে জোয়ার বাটা হয়, এই জোয়ার বাটাতে এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের যে প্রভাব থাকে, তার চেয়ে শত শত গুণ প্রভাব থাকে চাঁদের,
যেটা মাত্র 2,38,000 মাইল পৃথিবী থেকে দূরে। এখন সূর্য অত বড় হয়েও যে সূর্যের বুকে পৃথিবীর সমস্ত মহাসাগরের পানি ঢেলে দিলে 1 ন্যানো সেকেন্ডে সেটি ধোঁয়া হয়ে উড়ে যাবে, সেই রকম ক্ষমতাধর সূর্য এই পৃথিবীর সাগর, মহাসাগর, নদী, নালার উপরে তেমন একটা প্রভাব রাখতে পারে না। আর প্রভাবটা কে রাখে? চাঁদ। এই চাঁদের প্রভাবেই এখানে জোয়ার হয়, এখানে বাটা হয়। অমাবস্যা পূর্ণিমায় জোয়ার বাটা অনেক বেশি পরিমাণে হয়। সূর্যগ্রহণেও জোয়ার বাটাতে প্রভাব পড়ে, কিন্তু চাঁদের যে প্রভাব, সূর্যের সেই প্রভাব পড়ে না। এখন আপনি যদি ভারতকে এটা চাঁদ মনে করেন, যে পৃথিবীর চাঁদ, আর সূর্য হচ্ছে আমেরিকা, তাহলে খেয়াল করে দেখেন ওই জোয়ার ভাটায় এই চাঁদের যে প্রভাব, সেটা কিন্তু আমেরিকার চাইতে শত শত গুণ বেশি। জোয়ার যখন বেশি হয় তখন কিন্তু সমুদ্রের দুকুল প্লাবিত হয়ে অনেক সময় ঝড়, জলোচ্ছ্বাস এবং সুনামি পর্যন্ত হয়ে যায়। তাহলে আপনি ছোট বলে বা কম শক্তিধর বলে, কাছের বলে এটাকে অবহেলা করতে পারবেন না। কেন পারবেন না? আপনার যখন প্রসব বেদনা উঠেছে, আপনার একজন দাত্রীর দরকার ছিল, সেই দাত্রীর কাজ করেছে ভারত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শুধু 1 কোটি মানুষকে আশ্রয় দেয়নি, মুক্তিযুদ্ধে যারা গিয়েছেন তাদেরকে ট্রেনিং দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, খাবার দিয়েছেন এবং নিজেদের সাজ সরঞ্জাম দিয়ে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করিয়ে যুদ্ধ করতে সহযোগিতা করেছেন। আর তার বিপরীতে এই বাংলার সন্তান, কুলাঙ্গার সন্তানেরা, যারা ধর্মকেই যাদের মা বাপ বলে জানে, যারা ধর্মের বাইরে মানে ধর্মকেই বড় করে দেখে, অথচ ওই ধর্মীয় প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে মানুষকে, বাচ্চাদেরকে বলৎকার করে, তারা সেদিনও বাংলাদেশের নারীদেরকে বলৎকার করেছে, ধর্ষণ করেছে। এই বলৎকারকারী গোষ্ঠী সেদিনও বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর ভারত, মহাভারত আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের স্বার্থ থাকতেই পারে, তাদের স্বার্থ নিয়ে তো আমার চিন্তা করে লাভ নেই। আমার চিন্তা করতে হবে আমি কি পেয়েছি, পাকিস্তানের সাথে থাকলে আমি কি হতাম, আমরা কি পেতাম, আর পাকিস্তান থেকে ইন্ডিপেন্ডেন্ট একটি দেশ হয়ে গত 53 বছরে আমরা কি পেয়েছি। এখন দেখেন, তারেক রহমান সরকার যখন এবারে ক্ষমতায় আসে, জামাতে ইসলাম মোটামুটি বাংলাদেশে একটা ভাইব তুলে ফেলেছিল যে তারাই ক্ষমতায় আসছে। দলে দলে বড় বড় কোম্পানিরা তলে তলে কোটি কোটি টাকা তাদেরকে ডোনেশন দেওয়া শুরু করেছিল। এই লাল বদরেরাও বিএনপির শিবির ছেড়ে জামাতের সাথে কোয়ালিশন করেছিল, ভাবছিল কে কি কোন মন্ত্রণালয় কাকে দেওয়া হবে সেটা তারা বন্টন করছিল। কিন্তু ভারত এবং বাংলাদেশ যৌথভাবে দেখিয়ে দিয়েছে এই দেশ, এই সমাজ 1971 সালের ধর্ষক এবং বলৎকারকারীদের পক্ষে নেই। এই দেশ, এই মাটি 71-এর মহান মুক্তিযুদ্ধের পক্ষের। এই কথা মনে করিয়ে দিয়ে বিএনপিকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিল। যদিও অনেকে এটাকে মেকানিজমের নির্বাচন বলেন, আমি সেদিকে গেলাম না। ইউনূসের মন্ত্রী পরিষদের একে একে সব সদস্য আইসা এখন নিজে ছাপাই দিচ্ছে যে এটা ডিপ স্টেটের কাজ। আপনারা যারা দেশপ্রেমিক মনে করেছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জনবিদ্রোহ হয়েছে, এখন মানুষ সোজাসুজিভাবে বুঝতে পারে যে আমেরিকার নিজের স্বার্থটাকে হাসিল করার জন্য, বাংলাদেশটাকে তার দখলে নেওয়ার জন্য, এই জায়গাটাকে একটা ব্যাটেল ফিল্ড করার জন্য চীনের সাথে, ভারতের সাথে, মিয়ানমারের সাথে যুদ্ধ করার জন্য তার যে ভূখণ্ড দরকার ছিল, তার সবচাইতে ভালো জায়গা হচ্ছে বাংলাদেশ। সেই জন্য এই বাংলাদেশকে দখল করার জন্য গত 17 বছর থেকে তারা চেষ্টা করে এসছে। শেখের বেটি জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মানুষের নয়নের মণি, তিনি বলেছেন আমার ক্ষমতা চলে যেতে পারে, আমার জীবন চলে যেতে পারে, বাংলার 1 ইঞ্চি মাটিও আমি আমেরিকান হাতে তুলে দেব না। তখন এই বাংলাদেশের জন্ম নেওয়া এক কুলাঙ্গার সন্তান, আমেরিকা তাকে নোবেল পাইয়ে দিয়েছে। তাকে ওই যে সুদের ব্যবসা করার জন্য গ্রামীণ
ব্যাংকে টাকা ইনজেকশন করেছে, গ্রামীণ ফোনে টাকা ইনজেকশন করেছে এবং পৃথিবীতে তাকে নিয়ে নাচানাচি করেছে। আর সময় মতো এই মির্জা জাফরকে দিয়ে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করার একটা সুযোগ তৈরি করেছে। এখন বিএনপি ভারতের সাথে সম্পর্ক কেমন রাখবে, ভারতের সাথে বিএনপির সম্পর্ক কেমন হলে এই দেশ টিকে যাবে, এই সমাজ এই রাষ্ট্র টিকে যাবে, সেটা কিন্তু ভাববার সময় বিএনপির এখনই। বিএনপি যদি ভারতের সাথে সুসম্পর্ক না করে পাকিস্তানের সাথে দিন দিন উত্তরোত্তর সম্পর্ক বৃদ্ধি করে, তাহলে আপনাকে মনে রাখতে হবে ভারতও কিন্তু তার সহযোগিতার হাতটা আস্তে আস্তে গুটিয়ে নেবে। বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক সর্বোচ্চ নেতিবাচক জায়গায় যায়, প্রতি বছর বাংলাদেশ 0.5% 1% করে করে জিডিপি খোয়াতে খোয়াতে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশ একটি মৃত রাষ্ট্র হয়ে যাবে। সোমালিয়ার মতো, আফগানের মতো, পাকিস্তানের মতো তলাবিহীন জুড়ি, অর্থাৎ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা। ছোটবেলায় আপনারা কে না স্কুলে পড়েছেন, বাংলাদেশ কি দেশ? নদীমাতৃক দেশ। নদী হচ্ছে এই দেশের মাতা, দুটি কারণে। বাংলার মানুষের খাদ্য অভ্যাস হচ্ছে ভাত এবং মাছ, তাই বলা হতো মাছে ভাতে বাঙালি। একসময় ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই দুধে ভাতে বলেন আর মাছে ভাতে বলেন আর খালেদা জিয়ার ডাল ভাতে বলেন, এটার সাথে নদী এবং পানির সম্পর্কটা নিবিড়। কারণ আপনি যদি নদীতে পানি না থাকে, ফসল উৎপাদন হবে না, সে ডাল হোক আর সে মাছ হোক, সে ভাতের জন্য চাল হোক আর যেটাই হোক, উৎপাদনের জন্য আমাদের এই উর্বর সমভূমিতে পানির প্রয়োজন। আর এই পানিগুলার প্রবাহ আসে পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাইয়া, আমাদের সুরমা, কুশিয়ারা, মাতামুহুরী, সাঙ্গু। এই যে নদী, এই নদীগুলো আমাদের দেশের প্রাণ, আমাদের দেশের মা, তাই তো নদীমাতৃক দেশ। আর এই নদীর জন্ম ভারতে। আমাদের 54টি নদী ভারতীয় অববাহিকা থেকে এই বাংলার বাটি অঞ্চলে এসে এটাকে উর্বর করেছে, এটাকে নদীময় করেছে, এটাকে খালময় করেছে, পানিময় করেছে। যত দিন যাচ্ছে ভারতের সাথে সম্পর্ক যত খারাপ হবে, এই নদীগুলোতে বাঁধ তত বাড়বে। এই নদীর পানি ড্রেইন করে ভারত তার অন্যান্য শুষ্ক অঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ ভারতের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে এবং মিঠা পানির যে বহুমাত্রিক ব্যবহার, সেটাও কিন্তু জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে বেড়ে যাচ্ছে। এর ফলে ভারতকে আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। যদি থামাতে হয়, সেটা হলো সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুপ্রতিবেশী সুলভ আচরণ এবং পাকিস্তানের জঙ্গিদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। তা না হলে এই বাংলাদেশ, এই বদ্বীপটি 53 বছর গেছে, 54 বছর গেছে, আরো 20 বছরও টিকিয়ে রাখতে পারবেন কিনা সেটা একটু হুমকির মুখে পড়ে যাবে। আমরা চাই আমাদের এই পূর্বপুরুষের দেশ, এই দেশ থাকবে, স্বাধীন থাকবে। ভারত আমাদের বন্ধু। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশের 54 বছরে ভারত কি কখনো কোনোদিন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করার চেষ্টা করেছে? করেনি। উল্টো আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন করার জন্য 1500 হেক্টর জমি শেখ হাসিনাকে উপহার হিসেবে দিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের 1500 হেক্টর জমি বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তার মানে ভারতের ইন্টেনশন, ভারতের চেষ্টা সবসময় পজিটিভ ছিল। অথচ বিএনপি এবং 4 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, চায়না এবং পাকিস্তানের 10টা অস্ত্র আপনারা ধরা পড়তে দেখেছেন। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে ঢাকাতে ধরা পড়তে দেখেছেন। তাদের কাজ ছিল ভারতের যে সীমান্ত অঞ্চল, ওখানে অশান্ত করার জন্য চায়না এবং পাকিস্তানের এই জঙ্গিদেরকে দিয়ে এই অস্ত্রগুলা ভারতে পাচার করা এবং ভারতকে অস্থিতিশীল করা। এই কাজটা করতে গিয়ে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে ছিল। এখন ভারত মনে করেছিল তাদের শিক্ষা হয়েছে অনেক। আপনারা এনসেন্ট মেরিনারে ওই বৃদ্ধ নাবিকের গল্প অনেকেই শুনে থাকবেন, যে আলবাট্রস পাখিকে হত্যা করার পর তার উপরে যে গজব নেমে এসেছিল,
তখন সে যখন একটি সাপের প্রতি পাইন্না সাপের প্রতি তার মায়া দেখে মানে প্রকৃতি আল্লাহ বৃষ্টি দিল, সেই বৃষ্টিতে মৃত অবস্থা থেকে সে জীবন প্রাপ্তির দিকে যাচ্ছিল। তখন একজন এঞ্জেল বলছিল, দিস ইজ দ্য ওল্ড ম্যান হু কিল দ্য আলবাট্রস। আরেকটা এঞ্জেল বলছিল, হি হ্যাজ বিন পানিশড এনাফ। অর্থাৎ এই হচ্ছে সেই বুড়া যে আলবাট্রস পাখিকে, নিষ্পাপ পাখিটাকে হত্যা করেছিল। আরেকটা এঞ্জেল বলছে, তাকে কিন্তু এনাফ শাস্তি দেওয়া হয়ে গেছে, এখন বাঁচতে দাও। ভারতও সেই কথা মনে করেছিল যে 17 বছর বিএনপির অনেক ট্রেসিং হয়েছে, কিন্তু আমি দেখছি আজকাল বিএনপির পাকিস্তানমুখী যে পদচারণা, ভারত বিরোধীদের ভারত বিদ্বেষী যেসব কথাবার্তা, এগুলা কিন্তু বিএনপির মধ্যে এখনো চলছে। তো এই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ধ্বংসের মুখোমুখি হবে। আপনারা জানেন প্রতি বছর আমরা 1 বিলিয়ন ভারত থেকে ইম্পোর্ট করি আর এক্সপোর্ট করি, 10 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি ভারত থেকে, আর 1 বিলিয়ন এক্সপোর্ট করি। তার মানে প্রায় 9 বিলিয়ন এক্সপোর্ট ইম্পোর্ট ডিফিসিট। কিন্তু ভারত থেকে যে জিনিস আমরা কিনি সেটা হলো কাঁচামাল। কিসের কাঁচামাল? গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এর কাঁচামাল। এই কাঁচামাল ভারত ছাড়া অন্য কোনো জায়গা থেকে কিনলে আমাদের টোটাল ট্রান্সপোর্টেশন এবং মানে বাইং কস্ট 20% বেড়ে যায়, সময় 3 মাস বেড়ে যায়। তাহলে আপনি তো ভারতকে দয়া মায়া দেখানোর জন্য কিনছেন না, আপনি 70 বিলিয়ন পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করার জন্য কিনছেন। সেই ভারতে আমাদেরকে যে ফ্যাসিলিটিটা দেয় যে আমরা ট্রান্সশিপমেন্ট করে আমাদের পচনশীল দ্রব্যগুলো, যেমন মাছ, তারপরে মিঠা পানির মাছ এবং বিভিন্ন শাকসবজি, মৌসুমি ফলমূল পৃথিবীর বিভিন্ন দেশে যে আমরা পাঠাই, বাঙালিরা যারা পৃথিবীতে 2 কোটি থাকে, ওটা অনেক সময় ভারতের বন্দরকে আমরা ট্রান্সশিপমেন্ট করে ব্যবহার করে আমরা পাঠিয়েছি। 5 বিলিয়ন প্রতি বছর আমরা ওই লাইন থেকে ইনকাম করেছি। সেই 5 বিলিয়নও এখন আমরা ইনকাম করতে পারছি না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের এই সীমান্তে যদি ভারতের সাথে সম্পর্ক ভালো থাকে, মানুষের জীবন বদলে যায়, মানুষের জীবিকা বদলে যায়, বাংলাদেশের অর্থনীতি ভালো থাকে, নদীতে পানি থাকে, গোয়ালে গরু থাকে এবং মাছ থাকে নদীতে। আর তা যদি না হয়, এই দেশের ভাগ্য সত্যিকার অর্থে খুব খারাপের দিকে যাবে। তাই নিজেদের প্রয়োজনেই ভারতের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি করা দরকার। তা না হলে আজ কাল পরশু এই বাঘ, এই চন্দ্রের যেভাবে প্রভাব নদীর উপরে, সাগরের উপরে, সমুদ্রের চেয়ে বেশি, ওই আমেরিকার থেকে ভারতের প্রভাব এবং ভারতের প্রয়োজনীয়তা বাংলাদেশের কাছে 1000 গুণ বেশি। এই কথাটা যারা বুঝতে পারবে না তারা অথর্ব, এবং তাদের কারণে এই দেশ হুমকির মুখোমুখি হবে। ভালো থাকবেন। ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু 2টি ছোট ছোট ক্লিপ পাঠিয়েছেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অত্যন্ত জ্ঞান বিতরণ করেন বিভিন্ন সেমিনারে এবং টেলিভিশন টকশোতে। আর একজন আওয়ামী লীগ সরকারের শেষ প্রান্ত থেকে শুরু করে বেশ কিছুদিন যাবৎ টেলিভিশনে তীব্র আওয়ামী বিরোধিতা করার স্বীকৃতি হিসাবে সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টা হয়েছেন। এই দুজনার বক্তব্যের ছোট ক্লিপ। দুজনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নিশ্চিত করে দিয়েছেন কি হতে পারে, কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধরে নিতে হবে তাদের জীবনের যত রাজনীতি, তাদের জীবনের যে ইতিহাস, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে অভিজ্ঞতা, এগুলো সব ভুল ছিল। অর্থাৎ যা কিছু অতীতে ভেবেছেন তার জ্ঞান গরিমা সব ভুল। আর একজন বলেছেন, আর যাই হোক, শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এটা তার গভীর পর্যবেক্ষণ। এই লাস্ট পর্যবেক্ষণটা যিনি করেছেন, তিনি দালালি করে, আওয়ামী লীগের সমালোচনা করে অতি সম্প্রতি বর্তমান সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টার পদ পেয়েছেন। তার কোনো নির্বাহী ক্ষমতা নাই, তার আছে বক বক করা, টেলিভিশনে অথবা তথ্য অধিদপ্তরে দাঁড়িয়ে সরকারের পক্ষে গুণকীর্তন করা আর আওয়ামী লীগ সহ অন্যান্যদের বিরুদ্ধে
গোয়েবলসীয় থিওরিতে বিভিন্ন রকম সমালোচনা করা। শেষোক্ত যে ব্যক্তির কথাটা বললাম, তিনি পেশায় চিকিৎসক। কোথাও রোগী দেখেছেন কিনা আমার ধারণা নাই, তবে আওয়ামী লীগ বিরোধিতা তার যে একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার পাশাপাশি দেখেছি ব্যক্তি জীবনেও তিনি খুব সুখকর অবস্থায় ছিলেন না। আমি ব্যক্তিগত পর্যায়ে যেতে চাই না, তার স্ত্রী তার বিরুদ্ধে যে জাতীয় অভিযোগ এনেছেন এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা তার সম্পর্কে যে সকল কথা বলেছেন, তার কিছু কিছু শোনার সুযোগ আমার হয়েছে। আমি সে বিষয়ে আলোচনা করব না, তার ব্যক্তি যোগ্যতা অযোগ্যতা সেটা নিয়ে। তবে এই দুইজনের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য গণনা এই জ্যোতিষীর মতো করার আগে নিজেদের ভাগ্য গণনা করুন, নিজেদের যোগ্যতা আগে প্রমাণ করুন। আমি দুজনকে অনুরোধ করব, জনগণের জন্য কাজ করতে পারা না পারার এই থিসিস থিওরি বুলি আওড়াবার আগে জনগণ আপনাদের চায় কিনা দুজনে অন্তত পৌরসভার কোনো কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের কোনো মেম্বার পদে দাঁড়িয়ে একবার নির্বাচিত হয়ে আসেন। যদি নির্বাচিত হতে পারেন, ইউনিয়নের মেম্বার হন বা পৌরসভার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হন, তখন আমি ধরে নেব যে আপনারা জনপ্রতিনিধি, ওই লেভেলের হলো জনপ্রতিনিধি। তখন ওই জনগণের জন্য আপনার কি করার মতো ক্ষমতা আছে, কি করতে পারেন, সেটা পরীক্ষা নিরীক্ষা দিন। আমার ধারণা ইউনিয়নের চেয়ারম্যান পদেও এই দুজনের একজন নির্বাচন করে হতে পারবেন না। ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই বলে আমি মনে করি। কারণ জনগণের ভোট পেয়ে, ম্যান্ডেট পেয়ে জনপ্রতিনিধি হওয়া অত সহজ না। রাজনীতিতে কপচানো খুব সহজ। বাংলাদেশের রাজনীতির আমার ছোটখাটো পড়াশোনা করা আছে। যারা বস্তায় বস্তায় বই লিখে থিওরি আউড়িয়েছেন, কেউ বলেছেন মুৎসুদ্দি, কেউ বলেছেন পেটি বুর্জুয়া, কেউ শ্রেণী শত্রু, কেউ শোষণহীন সমাজ কায়েম করবেন, কেউ শ্রেণী শত্রু খতম করবেন, কেউ নকশালবাড়ি স্টাইলে মানুষ খুন করেছেন, কেউ উগ্রতা দিয়ে অতি আধুনিক সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ বিদেশি মডেলের সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ চীনের সমাজতন্ত্র, কেউ মার্শোতিকের চিন্তাধারা, কেউ ট্রটস্কির চিন্তাধারা, কেউ মার্কস লেনিনের চিন্তাধারা, কেউ বা ইসলামী জাহানের বিভিন্ন চিন্তাধারা, কেউ ইরানের খোমেনির চিন্তাধারা, নানা রকম তত্ত্ব দিয়েছেন, বই লিখেছেন, অনেক জ্ঞান বিতরণ অনেক করেছেন। সেই জ্ঞানীরা বাংলাদেশের বাঙালি জাতির জন্য ন্যূনতম কিচ্ছু দিয়ে যেতে পারেন নাই। কেউ কেউ টুকটাক কিছু পেয়েছেন, সেটা কখনো আওয়ামী লীগের বদন্যতায়, কখনো সামরিক শাসন থেকে যেসব দল হয়েছে তাদের বদন্যতায়, নিজেদের যোগ্যতায় কিছু না। এই বুলি আওড়ানো, থিসিস ঢালা, তত্ত্ববাণী প্রচার করারা স্বাধীনতার লাল সূর্য এটা অর্জনে কিছু করতে পারেন নাই। বেশি তত্ত্ব দেননি, বাঙালি জাতিকে স্টাডি করতে পেরেছেন যিনি, তিনি বঙ্গবন্ধু, যিনি বাঙালি জাতির মনকে বুঝতে পেরেছিলেন, যিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী সকল শ্রেণীর মানুষের চাহিদা বুঝেছেন। গ্রামের চাহিদা বুঝেছেন, নগরের চাহিদা বুঝেছেন, কেন্দ্রের চাহিদা বুঝেছেন, শ্রমিকের চাহিদা বুঝেছেন, বিপন্ন মানুষের কথা ভেবেছেন। সেই বঙ্গবন্ধুই কিন্তু বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে